ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে আজকের জিকে ক্লাসে স্বাগত। দেখো, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে স্ট্যাটিক জিকের একটা ক্লাস, ঠিক আছে? তোমরা জানো, যারা ডাব্লিউবিপি, কেপি বা এসএসসি বা রেল এই পরীক্ষাগুলোর প্রিপারেশন করছো, তারা তোমরা সকলেই জানো যে স্ট্যাটিক জিকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। তো দেখো, প্রথমে আমরা যেটা দেখব যে স্ট্যাটিক জিকের মধ্যে কি কি পড়তে হবে, ঠিক আছে? স্ট্যাটিক জিকে একটা হিউজ সিলেবাস, অনেক রকম টপিক আছে, সেগুলো পড়তে হবে। এবং মনে রাখবে, স্ট্যাটিক জিকে থেকে কিন্তু কমন পাওয়াটা অনেক বেশি সম্ভব। মানে অন্যান্য তোমরা ইতিহাস ভূগোল থেকে যেরকম কমন পাবে, তার থেকে বেশি স্ট্যাটিক জিকে থেকে কমন পাবে, ঠিক আছে? তো দেখো, প্রথমত আমাদের সিলেবাসটা একবার দেখে নিই, যেগুলো পড়তে হবে, ঠিক আছে? প্রথমে আছে একটা ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে, শাস্ত্রীয় নৃত্য। তারপর হচ্ছে ইউনেস্কো হেরিটেজ সাইট, ভারতবর্ষে ইউনেস্কোর যে হেরিটেজ সাইটগুলো আছে সেগুলো পড়তে হবে। এরপর হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, আমাদের যে শাস্ত্রীয় ভাষা রয়েছে 11টা, সেগুলো নিয়ে পড়তে হবে। ফেস্টিভ্যাল, বিভিন্ন ধরনের যে উৎসব ভারতবর্ষের, সেগুলো নিয়ে পড়তে হবে। তারপর বিভিন্ন অ্যাওয়ার্ড, যেমন কিছু ন্যাশনাল অ্যাওয়ার্ড থাকে, কিছু ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, যেমন নোবেল প্রাইজ, তারপর ভারতরত্ন, পদ্মশ্রী, গ্র্যামি অ্যাওয়ার্ড, ঠিক আছে? এরকম ধরনের যে অ্যাওয়ার্ডগুলো আছে সেগুলো পড়তে হবে, কারণ এখান থেকেও প্রশ্ন আসে। তারপর আছে ফোক ডান্স। ফোক ডান্স বলতে কি বোঝায়? বিভিন্ন আমাদের স্টেটের বিভিন্ন জনজাতিদের কিছু কিছু নাচ আছে, প্রত্যেকটা স্টেটের কিছু নাচ আছে, সেইগুলো নিয়ে আমাদেরকে পড়তে হবে। তারপর রয়েছে ইম্পর্ট্যান্ট অর্গানাইজেশন, কয়েকটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সংস্থা আছে যেগুলো থেকে প্রশ্ন আসে, যেমন তোমার ইসরো থেকে আসে, ডিআরডিও, তাছাড়া রয়েছে তোমার ইউএনও, ঠিক আছে, ডাব্লিউএইচও, ডাব্লিউটিও। তো এগুলো থেকে প্রশ্ন আসে। এরপর হচ্ছে ইম্পর্ট্যান্ট রিসার্চ সেন্টার, কতকগুলো রিসার্চ সেন্টার আছে, যেমন ডিআরডিও একটা, নাসা, ইসরো, ঠিক আছে? তো এখান থেকেও প্রশ্ন আসে। তারপর হচ্ছে স্পোর্টস, ট্রফি এবং প্লেয়ার। এখান থেকে কিরকম প্রশ্ন আসে জানো তো? একটা কোনো ট্রফির নাম দেওয়া থাকবে এবং প্রশ্ন আসবে যে এই ট্রফিটা কোন খেলার সাথে যুক্ত, বা এই প্লেয়ারটা কোন খেলার সাথে যুক্ত, এরকম ভাবে প্রশ্ন আসে। এরপর হচ্ছে ইম্পর্ট্যান্ট ডেজ, আমাদের যে জানুয়ারি টু ডিসেম্বর, তার কিছু গুরুত্বপূর্ণ কতগুলি দিন আছে, সেগুলো নিয়ে পড়তে হবে। তাছাড়া ন্যাশনাল পার্ক, ঠিক আছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং প্লেয়ার, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো তখন তোমরা বুঝতে পারবে কীরকম ধরনের প্রশ্ন আসে। এরপর হচ্ছে ফার্স্ট মেন অ্যান্ড ফার্স্ট উমেন ইন ইন্ডিয়া, বুকস অ্যান্ড অথার, ইম্পর্ট্যান্ট কমিটি কতগুলো রয়েছে, কতগুলো গুরুত্বপূর্ণ জনজাতি রয়েছে। তারপর হচ্ছে বিভিন্ন দেশের যে পার্লামেন্ট, তাদের কি নাম সেটা, এবং বিভিন্ন দেশের রাজধানী ও তাদের কারেন্সি, সেখান থেকেও প্রশ্ন আসে। সেন্সাস, জনগণনা থেকে প্রশ্ন আসে। এবং কিছু গুরুত্বপূর্ণ শহর রয়েছে, তাদের কিছু নিকনেম রয়েছে, ঠিক আছে, সেগুলো থেকেও প্রশ্ন আসে, এবং সেটা আমাদেরকে পড়তে হবে, স্ট্র্যাটেজিকের মধ্যেই পড়ে। তো দেখো, আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং তাদের প্লেয়ার। প্লেয়ার বলতে বাদক বোঝায়, ঠিক আছে? মানে কোনো একটা ইনস্ট্রুমেন্ট, সেটার বিখ্যাত কে কে বাদক রয়েছে, যেমন তুমি ধরো পাখাওয়াজ, একটা বাদ্যযন্ত্র, তার বিখ্যাত বাদক কারা কারা রয়েছে, এরকম প্রশ্ন আসে। কয়েকটা এক্সাম্পল দেখো কিরকম ধরনের প্রশ্ন আসে। দেখো, একটা এসএসসি 2023-এর, ঠিক আছে, প্রশ্নটা রয়েছে, ভজন সোপারি নামটি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? সরোদ, সেতার, সুরবাহার নাকি সন্তুর? এরকম প্রশ্ন আসে। তারপর দেখো, আলী আহমেদ হুসেন খান বিখ্যাত কোন বিখ্যাত সঙ্গীত যন্ত্র বাদক ছিলেন? বাঁশি, সেহনাই, বীণা, গিটার, ঠিক আছে? ঠিক সেরকম জাকির হোসেন কিসের সাথে বিখ্যাত? এটা এসএসসি জিডির প্রশ্ন। ঠিক এরকমভাবে ডাব্লিউপি কেপিরও অনেক প্রশ্ন আছে, যেগুলো আমরা এই ক্লাসটা শেষ করার পর আরও একটা নেক্সট ক্লাসে, যেখানে আমরা কোশ্চেন অ্যান্সার করব, সেখানে আলোচনা করব। তো দেখো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কি যদি বলা হয়, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কি? এক ধরনের বাদ্যযন্ত্র যেখান থেকে মিষ্টি এবং মধুর শব্দ বের হয়, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে বাদ্যযন্ত্র। যেমন গিটার রয়েছে, ভায়োলিন রয়েছে, বীণা, বাঁশি, ঠিক আছে, এরকম ধরনের, এগুলোকে বলা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এরপর এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটাকে চার ভাগে ভাগ করা হয়। চার ভাগে কি কি ভাবে ভাগ করা হয়? দেখো, একটা হচ্ছে তত্ত্ব বাদ্যযন্ত্র, ঠিক আছে, এক নম্বরে হচ্ছে তত্ত্ব বাদ্যযন্ত্র। এই তত্ত্ব বাদ্যযন্ত্র কি? যেসব বাদ্যযন্ত্রগুলোকে ব্যবহার করতে গেলে কি তারের ব্যবহার হয়। কিসের?
তার বা যেটাকে ইংরেজিতে বলা হয় স্ট্রিং, এটার ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে তত্ত্ব বাদ্যযন্ত্র। এরপর হচ্ছে সুশির বাদ্যযন্ত্র। সুশির বাদ্যযন্ত্র, ঠিক আছে। সুশির বাদ্যযন্ত্র কি? যেসব বাদ্যযন্ত্র বাজাতে গেলে মুখ দিয়ে হাওয়া দিতে হয়, ঠিক আছে, মুখ দিয়ে হাওয়া দিতে হয়, যেমন হচ্ছে একটা ভায়োলিন, ভায়োলিন বাজাতে, সরি, বাঁশি, ঠিক আছে, বাঁশি বাজাতে গেলে মুখ দিয়ে হাওয়া দিতে হয়। তাছাড়া রয়েছে কি বলবো, সেহেনাই রয়েছে, যেটা বিয়ের সময় দেখবে বাজায় অনেকে, তো সেটা হচ্ছে সুশির বাদ্যযন্ত্র, ঠিক আছে। এরপর 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার অনবদ্য বাদ্যযন্ত্র। অনবদ্য বাদ্যযন্ত্র, অনবদ্য বাদ্যযন্ত্র কি? যে ধরনের বাদ্যযন্ত্রকে বাজাতে গেলে কি হয়, হাতের ব্যবহার করতে হয় এবং বাদ্যযন্ত্রের উপর চামড়ার আস্তরণ থাকে, যেমন তবলা, তোমরা জানো তবলা হাতের মাধ্যমে বাজানো হয় এবং এখানে কি একটা চামড়ার লেয়ার দেওয়া থাকে, তো এটা হচ্ছে কি অনবদ্য বাদ্যযন্ত্র। এবং 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ঘন বাদ্যযন্ত্র। ঘন বাদ্যযন্ত্র কোনটা? যেমন দেখবে স্কুলে যে ক্লাস শেষ হওয়ার পর একটা ঘন্টি পেটা হতো না, সেই ঘন্টিটা হচ্ছে এক ধরনের ঘন বাদ্যযন্ত্র, ঠিক আছে। তো ওই ধরনের যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে সেগুলো বলা হয় ঘন বাদ্যযন্ত্র। তো প্রথমত দেখো আমরা তত্ত্ব বাদ্যযন্ত্র বা যেগুলো বাজাতে গেলে কি তারের ব্যবহার করতে হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত দেখো যে বাদ্যযন্ত্রটি রয়েছে সেটা হচ্ছে সারঙ্গী। তোমরা এই সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সারঙ্গী, ঠিক আছে। সারঙ্গীর কিছু গুরুত্বপূর্ণ মানে বাদক বা প্লেয়ার, তাদের নাম আমাদেরকে মনে রাখতে হবে এবং এগুলোই পরীক্ষাতে আসে। এই টপিকটার থেকে এরকম ভাবে প্রশ্ন আসে যে কোনো একটা বাদ্যযন্ত্র এবং তার প্লেয়ার কি, মানে সেটা কে কে বিখ্যাত আছে যারা বাজিয়েছে, ঠিক আছে। তো সারঙ্গীতে দেখো প্রথমে একটা নাম যেটা মনে রাখবে অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পণ্ডিত রামনারায়ণ, ঠিক আছে, পণ্ডিত রাম নারায়ণ, ঠিক আছে, পণ্ডিত রাম নারায়ণ, বিখ্যাত নাম। এরপর রয়েছে উস্তাদ বেন্দু খান। উস্তাদ বেন্দু খান, ঠিক আছে। 3 নম্বরে কে রয়েছে? সন্তোষ মিশ্রা, অনেক গুরুত্বপূর্ণ একটা নাম, সন্তোষ মিশ্রা। দেখো কতগুলো নাম লিখবো যেগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তারপর হচ্ছে তোমার আব্দুল করিম খান, আব্দুল করিম খান, ঠিক আছে। আব্দুল লতিফ খান, আর একটা হচ্ছে তোমার উস্তাদ সাবরি খান, উস্তাদ সাবরি খান, ঠিক আছে। আশিক আলী খান, এই নামটা মনে রাখবে, আশিক আলী খান, ঠিক আছে। অরুণা কালে, অরুণা কালে। তো দেখো এগুলো প্রত্যেকেই হচ্ছে বিখ্যাত সারঙ্গী বাদক। তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় এখনো পর্যন্ত এসেছে, একটা হচ্ছে পণ্ডিত রামনারায়ণ, ঠিক আছে। তিনি 2005 সালে পদ্মভূষণ পুরস্কারটি, সরি, পদ্মবিভূষণ 2005-এ পদ্মবিভূষণ পুরস্কারটি পেয়েছেন, পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন। তারপর হচ্ছে উস্তাদ বেন্দু খান, ঠিক আছে। এই নামটা দেখবে যে 2024 সালে যে ক্লার্কশিপের পরীক্ষাটা হয়েছে না সেখানে এসেছে। তারপর আব্দুল করিম খান, উস্তাদ সাবরি খান এবং আশিক আলী খান ও অরুণা কালে, এই কয়েকটা নাম সারঙ্গী বাদ্যযন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট, সেতার। দেখো এটাও তার স্ট্রিং যুক্ত, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সেতার। অনেকটা একতারার মতো দেখতে বলতে পারো বা গিটারের মতো দেখতে। এই প্রত্যেকটা বাদ্যযন্ত্রই গিটারের মতো দেখতে, মানে তার দিয়া যে বাদ্যযন্ত্রগুলো হয় আমরা সবাই তো সেটা গিটার হিসাবেই চিনি, আর অনেকটা দেখতে গিটারের মতোই, ঠিক আছে। তো সেতার বাদকের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে নাম
সেটা মনে রাখবে পণ্ডিত রবিশঙ্কর। মানে এসএসসি ও রেল এমন কোনো পরীক্ষা নেই যেখানে পণ্ডিত রবিশঙ্করকে নিয়ে প্রশ্ন আসেনি। ঠিক আছে, তিনি 1999 সালে 1999 কি পেয়েছেন? ভারতরত্ন পুরস্কারটি পেয়েছেন, ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পুরস্কারটি পেয়েছেন। এবং ভারতীয় হিসাবে প্রথম ব্যক্তি, ফার্স্ট ইন্ডিয়ান, যিনি কিনা গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। ঠিক আছে, গ্র্যামি অ্যাওয়ার্ড। তাহলে যদি বলা হয় প্রথম, এই গ্র্যামি অ্যাওয়ার্ড হচ্ছে তোমার সঙ্গীতের, ঠিক আছে, সঙ্গীতের একটা বিরাট গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড, গ্র্যামি অ্যাওয়ার্ড। ঠিক আছে, তো দেখো প্রথম ভারতীয় যিনি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন তার নাম হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, এবং তিনি তার জীবনকালে টোটাল 5 বার, ঠিক আছে, গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। এখনো পর্যন্ত কোনো ইন্ডিয়ান 5 বার গ্র্যামি অ্যাওয়ার্ড পায়নি। ঠিক আছে, পণ্ডিত রবিশঙ্কর। তারপর আরেকটা নাম হচ্ছে তোমার, যেটা 2 নম্বর লিখি, বিলায়েত খান। বিলায়েত খান, ঠিক আছে, বিলায়েত খান। তারপর হচ্ছে উমাশঙ্কর মিশ্রা। উমা শঙ্কর মিশ্রা। তারপর হচ্ছে তোমার নিশাত খান। ঠিক আছে, নিশাত খান। বন্দে হাসান। বন্দে হাসান, ঠিক আছে, এই নামটা অনেক গুরুত্বপূর্ণ। শহীদ পারভেজ। এসএসসি এমটিএস এ লাস্ট বছরও এটা জিজ্ঞেস করা হয়েছে। শহীদ পারভেজ, তিনি সেতার বাদক। ঠিক আছে, উমাশঙ্কর। জয়া বিশ্বাস, এই নামটাও, জয়া বিশ্বাস। দেখো তোমরা হয়তো মনে করবে যে এই নামগুলা প্রত্যেকটাই কি মনে রাখতে হবে? দেখো এইখানে যে নামগুলো আমি তোমাদেরকে লিখাচ্ছি, এটা হচ্ছে কি বিভিন্ন ধরনের পরীক্ষা, তোমরা ডাব্লিউপি, কেপি, রেল, ঠিক আছে, এসএসসি, সেই পরীক্ষায় যে নামগুলো এসেছে সেই নামগুলো কালেক্ট করে পরে তোমাদেরকে লেখাচ্ছি। তোমরা যদি এটাকে একটা হ্যান্ড রিটেন নোট হিসাবে ব্যবহার করো, মানে তৈরি করো, তারপর সেটাকে রিভিশন করো, তাহলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে যে ধরনের প্রশ্ন আসে প্রত্যেকটার উত্তর তোমরা দিতে পারবে। ঠিক আছে, জয়া বিশ্বাস হলো। আরেকটা হচ্ছে তোমার অনুষ্কা শঙ্কর, এই নামটাও গুরুত্বপূর্ণ, অনুষ্কা শঙ্কর। ঠিক আছে, নেক্সট বীণা। দেখো বীণার অনেকগুলো ভাগ আছে। ঠিক আছে, বীণা মেনলি 2 ভাগে হয়। একটা হচ্ছে তোমার মোহন বীণা। দেখো বীণা, বীণা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মোহন বীণা, আর একটা হচ্ছে রুদ্র বীণা। রুদ্র বীণা বা বীণা, আর একটা হচ্ছে তোমার নর্মাল বীণা। ঠিক আছে, এই 3টা ভাগ মনে রাখবে। দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নর্মাল বীণা, যেটা মা সরস্বতীর হাতে থাকে। এটা হচ্ছে তোমার রুদ্র বীণা। এমনি কথিত আছে যে রুদ্র বীণা নাকি তৈরি করেছিল কে? রাবণ। ঠিক আছে, রাবণ নাকি রুদ্র বীণা তৈরি করে নিজের মাথা কেটে বীণাটাকে তৈরি করেছিল। এটা হচ্ছে রুদ্র বীণা। আর এই সাইডে যেটা তোমরা দেখতে পাচ্ছ গিটারের মতো অনেকটা, শুধুমাত্র এখানে একটা বাড়তি এই যে জিনিসটা দেওয়া আছে, এটা হচ্ছে কি মোহন বীণা। ঠিক আছে, তো প্রথমত যদি বলা হয় বীণা বাদক কে কে আছে গুরুত্বপূর্ণ নাম, সেটা একবার তোমরা নোট করো। সেটা হচ্ছে এস বালচন্দ্রন, প্রথমত নাম এস বালচন্দ্রন। ঠিক আছে, বীণা বাদক। ঠিক আছে, বদরুদ্দিন ডাগর। বদরুদ্দিন ডাগর, ঠিক আছে, বদরুদ্দিন ডাগর। কল্যাণ কৃষ্ণা। কল্যাণ কৃষ্ণা, ইনি হচ্ছেন বীণা বাদক। আসাদ আলী খান। আসাদ আলী খান, এগুলো হলো কি গুরুত্বপূর্ণ বীণা বাদক। এরপর আমরা মোহন বীণা। মোহন বীণার নাম আমরা দেখতে পাচ্ছি কোনটা, এটা হচ্ছে মোহন বীণা। এবং মোহন বীণার ক্ষেত্রে
যার নামটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পণ্ডিত বিশ্বমোহন ভট্ট। পণ্ডিত বিশ্বমোহন ভট্ট। ঠিক আছে, দেখো নামের মধ্যেই মোহন রয়েছে। দেখো প্রশ্ন কিন্তু এরকমও আসতে পারে যে পণ্ডিত বিশ্বমোহন ভট্ট কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, সেখানে হয়তো মোহন বীণা না থেকে শুধুমাত্র বীণাও থাকতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বীণা উত্তর হবে। যদি স্পেসিফিক ভাবে বলে দেওয়া হয় মোহন বীণা নাকি রুদ্র বীণা, তাহলে তখন মনে রাখতে হবে মোহন বীণা। বোঝা গেছে আমার কথাটা, আমি যেটা বলতে চাইছি? এটা হলো মোহন বীণা। এরপর দেখো রুদ্র বীণা। রুদ্র বীণার কয়েকজন বাদক, যেমন উস্তাদ সাদিক আলী খান। উস্তাদ সাদিক আলী খান, ঠিক আছে, ইনি হচ্ছেন রুদ্র বীণা বাদক। আসাদ আলী খান, এই যে আসাদ আলী খান, ইনি কিন্তু রুদ্র বীণাও বাজিয়েছেন আর কি। ঠিক আছে, তাহলে মোহন বীণা হলো, রুদ্র বীণা হলো, বীণা হয়ে গেছে। আর একটা বীণা আছে বিচিত্র বীণা। ঠিক আছে, বিচিত্র বীণা, এই নামেও একটা বীণা হয়, ছবিটা এই মুহূর্তে নেই। তো বিচিত্র বীণার বাদকের নামগুলো একটু নোট করে নাও যদি বাই চান্স আসে। আহমেদ রাজা খান। আহমেদ রাজা খান, ঠিক আছে, একটা নাম। এটা বেশি মনে রাখতে হবে না, দুটো নাম মনে রাখলে হয়। আব্দুল আজিজ খান। আব্দুল আজিজ খান, ঠিক আছে। তো দেখো বীণার ক্ষেত্রে এই কয়েকটা নাম মনে রাখতে হবে, এবং বীণা যে তিন প্রকার, মোহন বীণা, রুদ্র বীণা এবং শুধুমাত্র একটা বীণা, তো এই একটু ভাগটাও তোমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষায় অনেক সময় ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে। নেক্সট, বেহালা, বা আমরা যাকে ইংরেজিতে বলি ভায়োলিন। ঠিক আছে, আর শাহরুখ খানের হাতে সব থেকে বেশি ভায়োলিনকেই দেখা যায়, কারণ শাহরুখ খানই তার একটা সিনেমাতে বলেছিল যখন মানুষ প্রেমে পড়ে তখন তার নাকি মনে হয় সেই মেয়েকে, যদি কোনো একজন ছেলে কোনো একজন মেয়ের প্রতি প্রেমে পড়ে বা মেয়ে ছেলের প্রতি প্রেমে পড়ে, সেক্ষেত্রে নাকি মনে হয় যে ব্যাকগ্রাউন্ডে ভায়োলিন বাজছে বা বেহালা বাজছে। এবং তোমরা শাহরুখ খানের মহব্বতে যদি সিনেমাটা দেখো, ঠিক আছে, তো সেখানে দেখবে শাহরুখ খান প্রত্যেককে বেহালা বাজানো বা ভায়োলিন বাজানো শেখাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার ভায়োলিন। আশা করি বুঝতে পেরেছো, এবং ভায়োলিনের সাথে সবাই পরিচিত, মোটামুটি পরিচিত। ঠিক আছে, এরপর কয়েকজন বেহালা প্লেয়ার বা ভায়োলিন প্লেয়ার যারা গুরুত্বপূর্ণ, সেগুলো মনে রাখো। গণেশ রাজগোপালন, ঠিক আছে, প্রথমেই এই নামটা খুব গুরুত্বপূর্ণ। গণেশ রাজ গোপালন, ঠিক আছে, গণেশ রাজগোপালন কিসের সাথে যুক্ত? তিনি একজন বেহালা বাদক বা ভায়োলিন বাদক, এবং ইনিও গ্র্যামি পুরস্কার পেয়েছেন, গ্র্যামি অ্যাওয়ার্ডটি পেয়েছেন। ঠিক আছে, বোঝা গেছে নামটা? এরপর দেখো আরো কয়েকটা নাম নোট করো, যেমন বিষ্ণু গোবিন্দ যোগ। ঠিক আছে, বিষ্ণু গোবিন্দ যোগ, এটাকে শর্ট ফর্মে ভিজি যোগও বলা হয় নাকি। ঠিক আছে, 3 নম্বরে আরেকটা নাম হচ্ছে তোমার গোবিন্দ স্বামী পিল্লাই। গোবিন্দ স্বামী পিল্লাই, ঠিক আছে। আরেকটা হচ্ছে টি এন কৃষ্ণন। ঠিক আছে, টি এন কৃষ্ণন। তো দেখো বেশি নাম তোমাদেরকে লেখাইনি, 4টা নাম লিখিয়েছি, এবং এখান থেকেই তোমরা আশা করি পেয়ে যাবে। ঠিক আছে, তাছাড়া বুদ্ধদেব দাশগুপ্তও আছে, এবং সঙ্গীতা রাজন, এই নামটা মনে রাখবে কারণ এটা জিডিতে একবার এসেছিল। ঠিক আছে, এই নামটা সঙ্গীতা রাজন, ইনিও কিন্তু বেহালা বাদক, এবং এই নামটা এসএসসি জিডিতে একবার জিজ্ঞেস করা হয়েছিল। নেক্সট, সরোদ, এগুলো কিন্তু সব তত্ত্ব বাদ্যযন্ত্র। ঠিক আছে, মানে তার দিয়ে বাজানো বা স্ট্রিং ব্যবহার করে বাজানো হয় সরোদ। ঠিক আছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরোদ। ঠিক আছে, এটা হচ্ছে সরোদ। তো আমাদেরকে বেশি কিছু মনে রাখতে হবে না, শুধুমাত্র নামগুলা,
মনে রাখতে হবে। এবং তাদের মধ্যে কেউ যদি বিখ্যাত কিছু অ্যাওয়ার্ড পেয়ে থাকে বা পুরস্কার পেয়ে থাকে, সেগুলো একটু আধটু মনে রাখতে হবে, ঠিক আছে। তো উস্তাদ আমজাদ আলী খান, ঠিক আছে, উস্তাদ আমজাদ আলী খান, উস্তাদ আমজাদ আলী খান। তোমরা কিন্তু এই ক্লাসটা করতে করতে নিজের খাতাতে নোট করবে, কারণ পিডিএফ থেকে সত্যি কথা বলতে আহ, পড়া সম্ভব নয় এবং পিডিএফ থেকে মনে রাখাও সম্ভব নয়। নিজে যখন লিখবে তখন মনে রাখাটা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো উস্তাদ আমজাদ আলী খান সরোদবাদক। তাছাড়া আলাউদ্দিন খান, উস্তাদ আলাউদ্দিন খান 3 নম্বরে। আলী আমজাদ খান, আলাউদ্দিন খান, আলী আকবর খান, ঠিক আছে, উস্তাদ আলী আকবর খান, ঠিক আছে। 4 নম্বরে দেখো জারিন দারুওয়ালা, এই নামটাও গুরুত্বপূর্ণ, জারিন দারুওয়ালা, ঠিক আছে। 5 নম্বরে দারুওয়ালা হয়ে গেল। হাফিজ আলী খান, হাফিজ আলী খান। তো এই 5টা নাম সরোদের ক্ষেত্রে, এবং যেগুলো মনে রাখতে হবে, যেগুলো প্রায়ই আসে, তার মধ্যে হচ্ছে উস্তাদ আমজাদ আলী খান, উস্তাদ আলাউদ্দিন খান এবং আলী আকবর খান। এই 3জন খান অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। এবং আলাউদ্দিন খান পদ্মবিভূষণ পুরস্কারটিও পেয়েছেন। আলাউদ্দিন খান পদ্মবিভূষণ, ঠিক আছে, পদ্মবিভূষণ পুরস্কারটিও পেয়েছেন। নেক্সট সন্তুর, এই যে দেখতে পাচ্ছ এটা সন্তুর। দেখবে কিছুদিন আগে ফেসবুকে একটা গান ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে তোমার ভীর জারা সিনেমা, শাহরুখ খানের, দেখবে মানে ভীর জারা, ঠিক আছে, এই সিনেমার একটা গান ছিল, সেই তুম ভুলা না সাকোগে, কি একটা ছিল না গান, প্রথমেই যে গানটা ছিল। তো সেই গানটার একটা মানে শুধুমাত্র টিউনটা এই সন্তুরের মাধ্যমে বাজানো হয়েছিল, সেটা একটু খুব পপুলার হয়েছিল। আর তোমরা সকলেই জানো যে মিউজিক সব থেকে বেশি সিনেমার জগতেই ব্যবহার করা হয়, ঠিক আছে, তার জন্যই সিনেমার এক্সাম্পলটা তোমাদেরকে দিচ্ছি। আর শাহরুখ খানের সিনেমা মানে একটা মিউজিকের ভান্ডার থাকবে, এটা স্বাভাবিক। তো দেখো সন্তুর, এটাও স্ট্রিং দিয়ে বাজানো হয়। এবং সন্তুরের বিখ্যাত যে বাদক, তার নাম হচ্ছে পণ্ডিত শিবকুমার শর্মা, ঠিক আছে। মানে এই নামটা অবশ্যই মনে রাখবে, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত শিবকুমার শর্মা। যেমন সিতারের ক্ষেত্রে পণ্ডিত রবিশঙ্কর, ঠিক আছে। দেখো সিতারটা যখন তোমাদেরকে পড়িয়েছিলাম, প্রথমে পণ্ডিত রবিশঙ্করকে নিয়ে বলেছি, ঠিক উনি যতটা গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার জন্য, তেমনি সন্তুরের ক্ষেত্রে পণ্ডিত শিবকুমার শর্মা ততটাই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ভজন সুপারি, ভজন সুপারি, ঠিক আছে। এই নামটা দেখবে প্রশ্নটা তোমাদেরকে ছিল, ভজন সুপারি কিসের সাথে যুক্ত? তিনি একজন সন্তর বাদক, ঠিক আছে। ভজন সুপারি। তরুণ ভট্টাচার্য, তরুণ ভট্টাচার্য, ঠিক আছে, তিনিও কিন্তু সন্তুর বাদক। এগুলো হচ্ছে কয়েকটা বিখ্যাত সন্তুর প্লেয়ারের নাম। এতগুলো যে আমরা যেগুলো করলাম, এগুলো সব ছিল কি? এগুলো সব ছিল তত্ত্ব বাদ্যযন্ত্র, বা তারের মাধ্যমে যে বাদ্যযন্ত্র বাজানো হয় সেগুলোকে বলা হচ্ছিল তত্ত্ব বাদ্যযন্ত্র। এরপর আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে সুশীর বাদ্যযন্ত্র, মানে কি হাওয়া দিয়ে বাজানো হয়। তো তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে সেহনাই। দেখবে একটা সেই চোখ তুলে দেখো না কে এসেছে, ওই গানটা যখন আছে, ওই গানটা ইউটিউবে সার্চ করবে, ওইখানে সেহনাইয়ের যে অরিজিনাল সাউন্ড সেটা তোমরা শুনতে পাবে। এবং সেহনাইটা বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে বাড়িতে ব্যবহার করা হয়, ঠিক আছে। সেহনাই এইখানে হচ্ছে কি মুখে হাওয়া দিতে হয় এবং এটা দিয়ে সাউন্ড বেরোয়, ঠিক আছে। আর এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মাধ্যমে সুরটাকে তৈরি করে। বোঝা গেছে? তো এটা হচ্ছে সেহনাই। সেহনাইয়ের ক্ষেত্রে খুব বেশি নাম মনে রাখতে হবে না, 2টা নাম মনে রাখতে হবে, বাকিগুলো রিডিং পড়লেই চলবে, ঠিক আছে। প্রথমত একটা নাম হচ্ছে
বিসমিল্লাহ খাঁ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ খাঁ, ঠিক আছে। তিনি 2001 সালে ভারতরত্ন পুরস্কারটি পেয়েছেন। এইটা হলো তো তার অ্যাওয়ার্ড। মনে রাখবে বিসমিল্লাহ খাঁ ভারত যখন স্বাধীনতা পায় সেই দিন যে সেহনাই বাজিয়েছিল তার নাম হচ্ছে কি বিসমিল্লাহ খান, ঠিক আছে, বা বিসমিল্লাহ খাঁ। তারপর আরেকটা নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাগেশ্বরী কুমার, বাগেশ্বরী, বাগেশ্বরী কুমার, ঠিক আছে। ভারতের প্রথম মহিলা, ঠিক আছে, ভারতের প্রথম মহিলা সেহনাই বাদক হচ্ছে কি বাগেশ্বরী কুমারী, এবং বর্তমানে তিনিই হয়তো একমাত্র রয়েছেন যিনি সেহনাই বাদক মহিলা হিসাবে ভারতবর্ষে, ঠিক আছে। এই দুটো নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেহনাইয়ের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট কয়েকটা নাম যেমন দয়াশঙ্কর, ঠিক আছে, বাকি নামগুলো একটু নোট করে নাও। সেটা হচ্ছে দয়াশঙ্কর, দয়া শঙ্কর। আর কি নাম রয়েছে? আলী আহমেদ হুসেন খান, ঠিক আছে, আলী আহমেদ হুসেন খান। এই প্রশ্নটাও দেখো এসছে, আলী আহমেদ হুসেন খান কিসের সাথে যুক্ত? নেক্সট বাঁশি। ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় বাদ্যযন্ত্র ছিল কি? বাঁশি, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ যেটা, এটা হচ্ছে বাঁশি, ঠিক আছে। তো দেখো বাঁশি বাদক যারা রয়েছে তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নাম যেটা, তো সেটা তোমরা মনে রাখবেই। তার সাথে যে নামগুলো তোমাদের মনে রাখতে হবে, দেখবে নামের শেষে চৌরাশিয়া আছে, চৌরাশিয়া যদি থাকে তাহলে সেটা হচ্ছে তোমার বাঁশি বাদক, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে প্রথমত যে নামটা মনে রাখবে সেটা হচ্ছে পান্নালাল ঘোষ, পান্নালাল ঘোষ, ঠিক আছে। দুই হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া, হরিপ্রসাদ, সরি একটু ভুল হয়ে গেল, ইরেজ করতে হবে, ঠিক আছে। হরিপ্রসাদ, হরিপ্রসাদ চৌরাশিয়া, হরিপ্রসাদ চৌরাশিয়া। তিন নাম্বার হচ্ছে তোমার যে নামটা মনে রাখতে হবে রাকেশ চৌরাশিয়া, রাকেশ চৌরাশিয়া, ঠিক আছে। আর এক্ষেত্রে মানে যদি বলা হয় সুশির বাদ্যযন্ত্রের ক্ষেত্রে সেখানে কিন্তু হারমোনিয়ামটাও পড়ে, ঠিক আছে। হারমোনিয়ামও কিন্তু একটা সুশির বাদ্যযন্ত্র। কারণ কি দেখো এটা হচ্ছে হারমোনিয়াম, তো হারমোনিয়ামের মাধ্যমে এখানে কি হাওয়া দেয়, এটা যখন প্রেস করে এই এই যে কিবোর্ডটা রয়েছে এটা যখন প্রেস করে তখন এখান দিয়ে একটা হাওয়া নির্গত হয়, যে হাওয়াটায় সাউন্ড আকারে বেরিয়ে আসে, ঠিক আছে। তো হারমোনিয়ামটাও কিন্তু একটা সুশির বাদ্যযন্ত্র। প্রশ্ন আসে যে হারমোনিয়াম সুশির বাদ্যযন্ত্র নাকি অনবদ্য বাদ্যযন্ত্র, সেক্ষেত্রে উত্তর হবে সুশির বাদ্যযন্ত্র। এবং হারমোনিয়াম বাদক যারা যারা রয়েছে নামগুলো একটু নোট করে নাও। তার নাম হচ্ছে জ্ঞান প্রকাশ ঘোষ, একটা নাম হচ্ছে জ্ঞান প্রকাশ ঘোষ, ঠিক আছে, জ্ঞান প্রকাশ ঘোষ। দু নম্বরে দেখো, দু নম্বরে হচ্ছে আপ্পা, ঠিক আছে, আপ্পা জলগায়ঙ্কার, ঠিক আছে। তারপরে যে নামটা রয়েছে আপ্পা জালগাঁওকর, ঠিক আছে। এই দুটো নাম হারমোনিয়ামের ক্ষেত্রে মনে রাখতে হবে। এরপর দেখো বাকিগুলো একটু দেখি, ঠিক আছে। তাহলে সুফির বাদ্যযন্ত্র হলো, তত্ত্ব বাদ্যযন্ত্র হয়ে গেছে। এরপর আমরা অনবদ্য বাদ্যযন্ত্রের দিকে যাব, এবং অনবদ্য বাদ্যযন্ত্রের দিকে প্রথমেই যে নামটা আসে সেটা হচ্ছে তবলা। এবং এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তবলা, ঠিক আছে।
তবলা। আর এই ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে জাকির হোসেন। কি নাম? জাকির হোসেন। খুব বিখ্যাত একজন তবলা বাদক এবং ইনি দুবার গ্র্যামি পুরস্কার পেয়েছেন। এবং 2025-এর জন্য আরো গুরুত্বপূর্ণ, কারণ সম্প্রতি তিনি ইহলোক ত্যাগ করেছেন। ঠিক আছে, ডিসেম্বর মাসেই তার, মানে কি বলবো, তিনি এই জগৎ ছেড়ে চলে গেছেন ডিসেম্বর মাসে 2024-এ। তো সেক্ষেত্রে এই নামটা খুব গুরুত্বপূর্ণ। তো তবলা বাদক দেখো কারা কারা রয়েছে। প্রথমত যে নামটা রয়েছে সেটা হচ্ছে জাকির হোসেন। ঠিক আছে, জাকির হোসেন। তিনি দুবার গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। গ্র্যামি অ্যাওয়ার্ড একবার পেয়েছেন 2009 সালে, একবার পেয়েছেন 2024 সালে। ঠিক আছে, নেক্সট নামটা দেখো, লতিফ খান। লতিফ খান। তারপর হচ্ছে আল্লাহ রাখা। আল্লাহ রাখা। দেখো এগুলো মনে রাখার সহজ উপায় হচ্ছে বারবার রিডিং পড়া। ঠিক আছে, অনেকে বলবে স্যার ট্রিক্স কই। তো দেখো প্রত্যেকটা ট্রিক্স বানিয়ে কোনো লাভ নেই, হয়তো পরে করে দেখতে হবে যে কোনটার কোন ট্রিক্সটা, সেটার জন্য একটা আলাদা ট্রিক্স বানাতে হচ্ছে। তো তার থেকে সহজ উপায় প্রতিদিন বা এক দুদিন ছাড়া ছাড়া একবার করে রিডিং পড়া। একবার রিডিং পড়লেই এগুলো মনে থাকে যাবে। ঠিক আছে, তো তবলা হচ্ছে কি জাকির হোসেন, লতিফ খান, আল্লাহ রাখা, কিষান মহারাজ। ঠিক আছে, নেক্সট দেখো, আর দুটো নাম একটু নোট করে নাও। একটা হচ্ছে পণ্ডিত ইয়াসরাজ, প্রশ্ন এসেছে পিওয়াই কিউতে, পণ্ডিত ইয়াসরাজ। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার উম, গুড়াই মহারাজ। ঠিক আছে, এই নাম কটা অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর চলে আসো মৃদঙ্গ। ঠিক আছে, তবলার পর মৃদঙ্গ। মৃদঙ্গ একটা অনবদ্য বাদ্যযন্ত্র। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এটা হাতের মাধ্যমে বাজাতে হয়। এদিকে কি রয়েছে, চামড়া। এবং এটা যারা কি বলবো, হরিনাম সংকীর্তন দেখেছো বা যারা আসামের বিহু ডান্সটা দেখেছো, তারা বুঝবে এটা হচ্ছে কি মৃদঙ্গ এবং কিভাবে বাজাতে হয়। ঠিক আছে, তো মৃদঙ্গ বাদক যারা যারা রয়েছেন তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে পালঘাট রাজু। পালঘাট রাজু। ঠিক আছে, 2 নাম্বার জে কে মূর্তি। ঠিক আছে, কে আর মণি। কে আর মণি। 4 নাম্বার হচ্ছে ইউ কে শিবরমন। এইগুলো হচ্ছে মৃদঙ্গ বাদক। ঠিক আছে, এটা হচ্ছে মৃদঙ্গ। তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মৃদঙ্গ। ঠিক আছে, নেক্সট দেখো পাখাওয়াজ। এটা তো একদম হরিনাম সংকীর্তনের সাথেই যুক্ত। দেখবে এটা বাজায় হরিনাম যখন করা হয় তখন এই পাখাওয়াজ যে বাদ্যযন্ত্রটা সেটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, পাখাবাজের যে প্লেয়ার রয়েছে বা যারা বিখ্যাত বাদক, তাদের নামগুলো একটু নোট করো। একটা প্রথমেই নাম হচ্ছে উস্তাদ রহমান খান। উস্তাদ রহমান খান। আর একটা নাম হচ্ছে গোপাল দাস। ঠিক আছে, 3 নাম্বার রয়েছে অরুণ সাইওয়াল। অরুণ সাইওয়াল। ঠিক আছে, এগুলো হচ্ছে পাখাওয়াজ, পাখাওয়াজের বিখ্যাত বাদক। নেক্সট রয়েছে জলতরং। হারমোনিয়াম নিয়ে আলোচনা করেছি। জলতরং। জলতরং হচ্ছে কি, দেখো এই যে বাটির মধ্যে জল দেওয়া থাকে এবং এই বাদ্যযন্ত্র এই জিনিসটার মাধ্যমে কি হয়, এগুলোকে ঠুকে ঠুকে সাউন্ড বার করা হয় এবং যেগুলো শুনতে খুব সুন্দর লাগে। ঠিক আছে, তো জলতরং হচ্ছে সেই ধরনের একটা বাদ্যযন্ত্র। এবং জলতরঙ্গের যে প্লেয়ার যারা রয়েছে, ঠিক আছে, বিখ্যাত প্লেয়ার, তার নাম হচ্ছে হিমাংশু বিশ্বাস।
হিমাংশু বিশ্বাস, ঠিক আছে। 2 নম্বরে জগদীশ মোহন, জগদীশ মোহন। 3 নম্বরে ঘসিরাম নির্মল। রামস্বরূপ প্রভাকর। ঠিক আছে, এইগুলো হচ্ছে জল তরঙ্গ। তো দেখো আজকে আমরা টোটাল 12টা বাদ্যযন্ত্র নিয়ে পড়েছি। প্রথম থেকে একবার ছোট্ট করে রিভিশনটা তোমরা করে নাও। দেখো কি বললাম, আমাদের সিলেবাস নিয়ে প্রথমত আলোচনা করেছি, এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্লেয়ার। এটা আজকে ডান হয়ে গেল, ঠিক আছে। বাকি সবগুলোও তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো প্রথমত হচ্ছে কি, প্রথমে একটা প্রশ্ন ছিল, ভজন সোপারি নামটি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বলো, ভজন সোপারি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এখনই তোমাদের সাথে আলোচনা করেছি। সরোদ, সেতার, সুরবাহার নাকি সন্তুর? ঠিক আছে, সরোদ, সেতার নাকি সুরবাহার নাকি সন্তুর? ঠিক আছে, তো উত্তরটা হচ্ছে সন্তুর। দেখো পড়েছি, সন্তুরের নামটা লিখিয়েছি। সন্তুর কোথায়? এই তো, পণ্ডিত শিবকুমার শর্মা এবং ভজন সোপারি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি ছিল। আর একটা প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে কি, আলী আহমেদ হুসেন খান ড্যাশ বিখ্যাত সঙ্গীত যন্ত্রবাদক ছিলেন? বাঁশি, সেহনাই, বীণা নাকি গিটার? তো দেখো আলী আহমেদ হুসেন খান সেহনাইতে পাবে, সেহনাইতে লিখেছিলাম। এ দেখো আলী আহমেদ হুসেন খান, ঠিক আছে। তাহলে সরি, সেহনাই বাদক হলো। নেক্সট জাকির হোসেন তবলা বাদক, তোমাদেরকে বলেছি। দেখো আরো কয়েকটা বাদ্যযন্ত্র রয়েছে, সেগুলো তোমাদের সাথে আলোচনা করে দিই, কারণ ভবিষ্যতে হয়তো সেখান থেকে আসতে পারে প্রশ্ন। তো সেক্ষেত্রে তোমরা এই পয়েন্টটা নোট করো, ততক্ষণ আমি জলটা খেয়ে নিই। ঠিক আছে, আশা করি নোট করে নিয়েছো। তো এরপর দেখো একটা বাদ্যযন্ত্র নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সুরবাহার। সুর বাহার, ঠিক আছে। সুরবাহার বাদ্যযন্ত্রের যারা গুরুত্বপূর্ণ বাদক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো অপশানে একটু আগে ছিল না সুরবাহার, তো সেটা আলোচনা করে দিই। তো নাম হচ্ছে ইমরাত খান, বিখ্যাত প্লেয়ার ইমরাত খান, ঠিক আছে। দুটো নাম। আরেকটা নাম হচ্ছে তোমার অন্নপূর্ণা দেবী, অন্নপূর্ণা দেবী। আরো অনেকেই রয়েছে, কিন্তু এই দুটো নামই যথেষ্ট, ঠিক আছে। এটা হচ্ছে সুরবাহার। এরপর রয়েছে পিয়ানো। দেখবে পিয়ানো আশা করি সকলেই চেনো। পিয়ানো, পিয়ানো বাদক একটা নাম মনে রাখলেই হবে, সেটা হচ্ছে তোমার ভি বালসারা, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার ম্যান্ডোলিন, ম্যান্ডোলিন। ম্যান্ডোলিন বাদক কে কে রয়েছেন? ম্যান্ডোলিন বাদক রয়েছেন শ্রীনিবাস, ইউ শ্রীনিবাস, ঠিক আছে, ম্যান্ডোলিন বাদক। তাছাড়া আর কি রয়েছেন? স্নেহাশিস মজুমদার, এই নামটা খুব মানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে।
স্নেহাশিস মজুমদার। আচ্ছা, কি হয়ে যাচ্ছে? স্নেহাশিস মজুমদার কি হচ্ছে? ম্যান্ডোলিন বাদক, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইসরাজ। ইসরাজ ইসরাজ নামেও একটা বাদ্যযন্ত্র রয়েছে, যেটা একজনই বিখ্যাত রয়েছে, সেটা হচ্ছে আলাউদ্দিন খান। আচ্ছা বলো তো, আলাউদ্দিন খান আর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এখন তোমাদের সাথে আলোচনা করেছি আলাউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, সেটা হচ্ছে কি সরোদ। ঠিক আছে। তো দেখো, বাদ্যযন্ত্র থেকে যতগুলো প্রশ্ন তোমাদের আসা সম্ভব, সেই প্রত্যেকটা নাম নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি এর বাইরে কিছু থাকবে না। তবু পরের দিন একটা ক্লাসে, ঠিক আছে, একটা ক্লাসে তোমাদের যতগুলো পিওয়াই কিউ আছে, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষা যেগুলো এসছে না, ডাব্লিউবিপি, কেপি, রেল, ঠিক আছে, এসএসসি পরীক্ষায় এই টপিকটার থেকে যে প্রশ্নগুলো এসছে সেগুলো আলোচনা করে দেবো পরের দিন ক্লাসে। তারপর নতুন আরো একটা টপিক নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। আশা করি ক্লাসে তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিতে পেরেছি এবং তোমরাও সেগুলো বুঝতে পেরেছো। আর এগুলো বোঝার থেকেও বেশি নোট করে মনে রাখার ব্যাপার, ঠিক আছে। তো ক্লাসটা তোমরা যখন পাবে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, ক্লাসটা করার পর প্রত্যেকে নিজের ফিডব্যাকটা দিও, ঠিক আছে, কারণ তোমাদের ফিডব্যাকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী ক্লাস করানোর ক্ষেত্রে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত। বাই।